আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম জানাচ্ছি মেডিটক আমার ডাক্তারের নিয়মিত আয়োজন। আজকে আমরা 581তম পর্বে আছি এবং আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছে বায়োফার্মা। আমাদের আজকের নলেজ পার্টনার হচ্ছে ম্যাগজিট এবং ফ্রিজেস্ট। সুপ্রিয় দর্শক, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকের পর্বটি কিন্তু একটি বিশেষ পর্ব, কারণ আমরা আমাদের সাথে পেয়েছি একজন বিশেষ অতিথিকে আলোচনা করবার জন্য আজকের বিষয়টি প্রথমে বলে দিচ্ছি। আজকের বিষয়টি নির্ধারিত হয়েছে লকডাউন, জনসচেতনতা এবং জরুরি চিকিৎসা, যেটি আসলে আমাদের এখনকার সময়ে সবচেয়ে আলোচিত টপিক, এবং সেটি নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের সাথে পেয়েছি প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, ইউজিসি অধ্যাপক, 21 পদক প্রাপ্ত চিকিৎসক এবং আমাদের সবার সুপরিচিত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, আরো কত কি বলবো, যিনি আসলে নিজেই নিজের তুলনা। আমরা আমাদের সাথে পেয়েছি অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ স্যারকে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আছি আল্লাহর রহমতে, অনেকটা ভালো আছি আর কি। সবাইকে জি স্বাগত স্যার, জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি আপনাকে আমাদের অনুষ্ঠানে সাথে পেয়ে। আমরা স্যার আজকে যে সমসাময়িক করোনা পরিস্থিতি চলছে এবং লকডাউন এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা সবকিছু নিয়ে আলাপ করব। আলোচনার শুরুতেই স্যার একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি যে আজকে থেকে শুরু হয়ে গেল লকডাউন। আমরা আসলে এই করোনা পরিস্থিতিতে লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন, অনেকগুলা নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি এবং আমরা কিন্তু আসলে এই করোনা যুদ্ধটা খুব সুন্দরভাবে মোকাবেলা করে উতরে উঠছিলাম। এই মাসের প্রথম সপ্তাহ থেকে আসলে আবার আমাদের সেই করোনা পরিস্থিতির অবনতি ঘটছে এবং আমরা জানি যে আমাদের যে 8ই মার্চ, গত বছরের 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই সময় থেকে স্যার আপনি আমাদেরকে করোনা পরিস্থিতি নিয়ে অনেক অনেক সাহায্য সহযোগিতা এবং জনসাধারণের পাশে থেকেছেন সুপরামর্শ দিয়ে। সেই সূত্র ধরে স্যার আপনার কাছে জানতে চাইছি যে সরকার তো 18 দফা কর্মসূচি দিয়েছেন এবং লকডাউন আজকে থেকে শুরু হয়েছে। এই ব্যাপারে স্যার কি বলবেন যে এই যে লকডাউন এবং এই যে সরকারের সামাজিক আন্দোলন, এটাতে জনসাধারণের অংশগ্রহণ কতটা জরুরি এবং এই ব্যাপারে কি বলবেন স্যার? না, ধন্যবাদ। আসলে আমি শুরুতেই আপনাকে এবং মেরিটকের উদ্যোগে যে আমরা যেটা 581তম পর্ব, যে তাদের এডুকেশন প্রোগ্রাম, আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শকদের স্বাগত জানাচ্ছি। আসলে আমি ব্যক্তিগতভাবে এবং আপনারা সবাই, আশা করি আমরা সবাই কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন যে সংক্রমণের হার যে হারে বাড়তেছে, মৃত্যুর মিছিল কিন্তু উঠানামা করছেই। কারণ মাত্র 1 মাস আগে আমরা কিন্তু অনেকটা ভালো ছিলাম, সংক্রমণ কমে আসছিল, 5%-এর নিচে আস্তে আস্তে 2.5 এরকম কিন্তু ছিল। কিন্তু কয়েকদিন যাবৎ কিন্তু যে ঘটনাগুলো ঘটছে, যে করোনা সংক্রমণ এত লাফায় লাফায় বাড়তেছে এবং সত্যিকার অর্থে এটা একটা দ্বিতীয় ঢেউ, পিক কিন্তু চলছে। পিক কবে যে পৌঁছবে বা কবে শেষ হবে আমরা কিন্তু জানি না। আমরা অত্যন্ত আতঙ্কিত, জনগণ আতঙ্কিত, আমরাও আতঙ্কিত। এটা আসলে আমাদের সবাইকে কিন্তু ভাবিয়ে তুলছে। এর মধ্যে প্রশাসন থেকে বা সরকার থেকে তো লকডাউন চালু করছে দেখছি আমরা, কিন্তু লকডাউন বাস্তবে কতটুকু কার্যকর হচ্ছে বা হবে এটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ লকডাউন মানে হলো তো সব বন্ধ বন্ধ করে রাখা, কিন্তু আমার যে মনে হয় কালকে যদি যেদিনই লকডাউন ঘোষণা করলো, আপনারা তো সবাই দেখছেন, নিজেরাও বাস্তবে দেখছেন, মিডিয়াতেও দেখছেন, মানুষ মনে হয় একটা ছুটির উৎসব শুরু করে দিছে। মানুষ কিন্তু ছুটির মতো করে বাস, ট্রেন, লঞ্চ, বাস করে এত ভিড়, সব ঢাকা শহর সেরে কিন্তু গ্রামে চলে যাচ্ছে। এই একটা সেকেন্ড হলো এইটা। আচ্ছা, এটি আগে বললেন, এই যে তো ছুটি নয়, মানুষ বাড়ি যাচ্ছে, তাতে হবে কি? যারা এখানে হয়তো কারোর মধ্যে ভাইরাস আছে আমরা তো জানি না। গ্রামের অবস্থা তো তুলনামূলক ভালো ছিল। গ্রামের মানুষ তো মনেই করে না করোনা বলে কিছু একটা আছে, তারা বিশ্বাসই করে না, মনেও করে না, এবং তারা তাদের নিজেদের মতো কাজকর্ম চলেই যাচ্ছে। এই যে শহর থেকে লক্ষ লক্ষ লোক গ্রামে গেল, আমি তো মনে হচ্ছে যে এগুলো যায় গ্রামে তারা এখন ছড়ায় দেবে। মানে আগে 31টা জেলাতে কিন্তু করোনা সংক্রমণ ছিল, তবু মেইন মেইন শহর ভিত্তিক, কিন্তু গ্রামে কিন্তু অতটা খারাপ ছিল না প্রত্যেকটা জেলাতে। এখন আমার যে ধারণা, এই যে এতগুলো লোক গ্রামে চলে গেলে মনে হয় সব যত জেলা আছে, 63টা জেলা বলেন যাই বলেন, যে এইটা সংক্রমণের ঝুঁকিটা কিন্তু মারাত্মক বেড়ে গেছে। আর লকডাউন বলতে যেটা মিন করা হচ্ছে, যেটা আপনি শুরুতে বললেন, অনেক নতুন নতুন শব্দ আমরা শিখে ফেলছি। কোয়ারেন্টাইন কাকে বলে, আইসোলেশন কাকে, লকডাউন কাকে।
কিন্তু গতবার কিন্তু আমাদের লকডাউন ছিল, আমাদের একটা অভিজ্ঞতা রয়ে গেছে। কিন্তু বাস্তবে লকডাউন বলতে যা মিন করা হয়, আমাদের কিন্তু চিত্রটা সম্পূর্ণ উল্টা হচ্ছে। আমার মনে হয় ছুটির আমোদ ফুর্তি করতে গ্রামে চলে যাচ্ছি, এটা কিন্তু পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলছে এবং গ্রামে এটা ছড়ায় যায়, এটা আমার মনে হচ্ছে। আমার একটা শুরুতে আমি বিভিন্ন মিডিয়াতে বলছিও, লকডাউনটা বোধহয় আমার মনে হয় যে অনেকটা অস্পষ্ট হয়ে গেছে, জনগণও বুঝে না, জনগণ মনে হচ্ছে ছুটিই দিল। আবার এই যে লকডাউন, এটা যেটা প্রবলেম হচ্ছে, মানুষটা বিশেষ করে নিম্ন আয়ের লোক যারা, গরিব মানুষ, রিক্সাওয়ালা, রাস্তার যে ফুটপাতের লোক, দিন এনে দিন খায়, গার্মেন্টের লোক, প্রচুর একটা বিশাল জনগণের একটা বিশাল অংশ কিন্তু এরকম আছে যারা আনে খায়, দিন আনে দিন খায় দেয়। এখন এই যে তাদের যে সবকিছু বন্ধ করলেন, তার আগে তাদের তো পেটে কিছু দেওয়া উচিত ছিল, তো মিনিমাম চাউল ডাউল ও অন্য নিত্য প্রয়োজনীয় জিনিস, পেঁয়াজ রসুন আদা যাই বলেন, এগুলো অন্তত কিছুদিনের জন্য দিয়ে তারপরে যদি লকডাউন দিত, তাহলে কিন্তু সাকসেসফুল হতে একটু বেশি। না হলে এর আগেও আপনি দেখছেন, আপনাদের মিডিয়া তো বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি, জনগণ তো বিশ্বাসই করে না করোনা আছে, বিশেষ করে নিম্ন আয়ের লোকেরা, তারা বলে কিন্তু বড় লোকের রোগ, এটা আমাদের রোগ না, আমরা যদি মরি না খায়ে মরবো, আমরা করোনার জন্য মরবো না। বাস্তবিক লকডাউনে কিন্তু ওই রকম পরিস্থিতির শিকার হতে যাচ্ছে। আর আমার মনে হয় জনগণের বিশাল অংশ লকডাউন বোধহয় মানছেও না, মানার জন্য মেন্টালি বা মানসিকভাবে প্রস্তুতিও নেয় নাই। ইভেন গতকালে আমি দেখছি অনেক দোকানের যারা মালিক সমিতি, তারা কিন্তু অবরোধ করছে, গাড়ি ভাঙচুর করছে, আজকেও কিন্তু এই ঘটনা ঘটছে, তারা লকডাউন মানতে চাচ্ছে না। এই যে অবস্থা, জনগণের সহযোগিতা ছাড়া লকডাউন তো কার্যকরী হবে না। সরকার যে উদ্দেশ্যে জনগণকে নিচ্ছে, কিন্তু জনগণের তো মধ্যে তাদেরকে তো পার্টিসিপেট করতে হবে, তা নাহলে এই লকডাউন কাজে। আজকে তো দেখে রাস্তাঘাটে মনে হলো শুধু কয়েকটা বাস টাস বন্ধ করে স্বাভাবিক সবকিছু চলছে, দোকানে কিছু কিছু খোলা, অফিসে খোলা। একদিনই বলছেন লকডাউন, আবার অফিস খোলা রাখছেন, আবার বাস বন্ধ, তো মানুষ যাবে কিভাবে? আবার ধরনের যে বিভিন্ন এই যে বই মেলা টেলাও খোলা আছে, যদি আমরা বলছি স্বাস্থ্যবিধি মেনে চলতে, আসলে তো স্বাস্থ্যবিধি কেউ মানছে না। এখন এগুলো এইভাবে যদি চলে, লকডাউনের কার্যকারিতা কতটুকু সফলতার মুখ দেখবে, আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে এটা নিয়ে। জি স্যার, খুব সুন্দর করে বলছিলেন। আসলে এটি কিন্তু আমাদের জন্য অশনি সংকেত যে আমরা এত ভালোভাবে উতরে উঠছিলাম করোনার ফার্স্ট ওয়েভটা, যেটাকে আমরা ওয়েভ বলি। স্যার কি মনে করছেন, এটাকে কি আমরা করোনার সেকেন্ড ওয়েভ বলতে পারি? আমরা না, যে তাতে কিন্তু কোনো পরিস্থিতিতে এখন সন্দেহই আছি। নাই, কোনো সন্দেহ নাই। আমাদের যে গত কয়েক মাসখানি হয়নি, মাসখানি আগেও সংক্রমণ ছিল 5%। এখন নিয়ম হলো যদি কোনো করোনা সংক্রমণ 5%-এর নিচে এসে 3 সপ্তাহের মতো থাকে, তাহলে আমরা ধরে নেই এটা আমরা নিয়ন্ত্রণে নিতে পারছি বা আমাদের দেশে এটা নিয়ন্ত্রণে আসছে। কিন্তু এই যে কমে আবার বাড়া শুরু করলো, তাহলে এটা তো সেকেন্ডেও তো বটে, এবং তো 20-এর উপরে চলে গেছে, 20%-এর উপরে চলে গেছে। একটা কথা আমরা ওই সময় বিভিন্ন মিডিয়াতেও বলছি, অন্য অনলাইন বলেন, আপনাদের সামনেও বলছি, অন্য জায়গায় বলছি আমি, যে আমাদের সংক্রমণ কমছে 5%-এর নিচে, আমরা যেন আত্মতুষ্টিতে, আত্মতৃপ্তিতে বা তৃপ্তির ঢেকুর না তুলি, এইটা যেন না ভুগি। কারণ এটা তো শুধু আমাদের দেশের সমস্যা, এটা তো বৈশ্বিক সমস্যা। পৃথিবীর অনেক দেশে এগুলো বাড়ছে, অন্য দেশে বাড়লে এটার হাওয়া কিন্তু আমাদের দেশেও লাগবে, এটা কিন্তু আমদানি করে আবার চলে আসবে। বাস্তবে কিন্তু তাই হয়ে গেছে। অনেক দেশে লকডাউন চলছে, কারফিউ চলছে, ইউরোপিয়ান দেশগুলোতে প্রচুর কেস, পার্শ্ববর্তী দেশ ভারতীয় এরকম, ওদেরও লকডাউন চলছে। এই যে আমাদের সংক্রমণের একটু কমে আসলো, আমরা আত্মতৃপ্তিতে ভুগলাম, মনে করলাম যে আর বোধহয় করোনা হবে না, করোনা বোধহয় বিদায় নিল। এইটা মনে করে জনগণের একটা বিশাল অংশ, সবাইকে দোষ দেবো না, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো তোয়াক্কাই করছে না তারা। না মাস্ক পরে, হাত ধোয়ার চর্চা নাই, শারীরিক দূরত্ব বলতে গেলে তো আল্লাহ দিলে একেবারেই নাই। কারণ আপনি দেখছেন মিছিল মিটিং হচ্ছে, ধর্মসভা হচ্ছে, ওয়াজ মহফিল হচ্ছে, বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র, লোকে লোকারণ্য, প্রচুর লোকজন যাচ্ছে, গায়ের উপরে গা দিয়ে, গা ঘেসে ঘেসে তারা কিন্তু আমোদ ফুর্তি সব করছে, তো স্বাস্থ্যবিধি মালা কোনো বালাই নাই। তারপরে তো অনেকদিন এই যে বিয়ে শাদী হয়তো কম ছিল বা এসছে, বিয়ে শাদী ধুম পড়ে গেছে। বারবার বলছি বিয়ে শাদী তো নিষেধ না, করান, কিন্তু স্বাস্থ্যবিধি মানে, কিন্তু হাজার হাজার লোক দাওয়াত দিচ্ছে, চলছে, খাইতেছে। এই যে সমস্যা, মিছিল মিটিং তো হচ্ছে, রাজনৈতিক সভা হচ্ছে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, পর্যটন, বিনোদন সবই তো চলছে। এই অবস্থা চলতে থাকলে এদের সংক্রমণের লাগাম তো ধরতে পারবেন না। বাস্তবিক হয়ে গেছে তাই। আরেকটা কারণ আমি মনে করি যেটা বাড়ছে, সেটা হলো জনগণের বিশাল অংশ টিকা নিচ্ছে তো বা নিছে, মনে করছে টিকা তো নিলামে আর বোধহয় করানো হবে না। এই একটা ভুল কিন্তু জনগণ করছে। এই ভুল তথ্য কে দিল, তারা কই থেকে বুঝলো? বারবার বলছি টিকা তো 100% সাকসেসফুল, 100% প্রোটেকশন দেয় না। আর আমরা তো নিলাম মাত্র একটা ডোজ, সেকেন্ড ডোজ তো এখনো নেই নাই। একটা ডোজ জি তো স্যার, ফুল প্রোটেকশন টিকার 50-60% হবে, তাই না? সেকেন্ড ডোজটা নিলে না, তাও তো 100% প্রোটেকশন হবে না।
80, 90 বা 95 ভাগ। সুতরাং টিকাও নিতে হবে, স্বাস্থ্যবিধি মানছে, কিন্তু মানুষ টিকা নেই আর স্বাস্থ্যবিধি মানছে না। আরেকটা কথা বলতেই হবে, আমি এখনই বলে ফেলি। আপনি জানেন যে এটা তো করোনা, এটা তো মিউটেন্ট ভাইরাস, তার রূপ বদল করে ফেলায়। আমরা জানি যে ওই ইউকে এদিকে ইউকে স্ট্রেইন বলে বা ইউকে ভেরিয়েন্ট বলে, অন্য জায়গায় আছে, ব্রাজিল আছে, সাউথ আফ্রিকাতে আছে, ওই স্ট্রেনটা চেঞ্জ করে ফেলতে। ইউকে থেকে অনেক লোক কিন্তু আমাদের দেশে আসতেছে। দেশে এসে যে শব্দ আপনি বললেন যে আমরা কোয়ারেন্টাইন এগুলো শিখছি, আইসোলেশন শিখলাম, তারা আসছে বটে, কিন্তু এগুলো মানছে বলে আমার মনেই হয় না। ইভেন দু একজনের কোয়ারেন্টাইন যে রাখা হয়েছে, হোটেলে রয়েছে বা কোথায় রয়েছে, আত্মীয় স্বজন একেবারে যত লোকজন এসে দেখা করছে, খাওয়া দাওয়া চলছে, মেলামেশা করছে, ফলে এটা কিন্তু ওই দেশের বাইরে দেশে কিন্তু ছড়ায়। এই কারণে দেশের সংক্রমণ ঝুঁকিটা লাফায়ে লাফায়ে হঠাৎ করে এত বেড়ে গেছে আর কি। জি স্যার, সেটি আসলে শুধুমাত্র সরকারের পদক্ষেপ তো আসলে সম্ভব নয়। এই এত আমরা বলবো যে করোনা যুদ্ধ, এই করোনা যুদ্ধে জয়ী হতে হলে আসলে সরকারের একার পক্ষে সম্ভব নয়, জনসাধারণকেও এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে আমরা হয়তো যুদ্ধটাকে উতরে উঠতে পারবো। সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। কিছুদিন আগেও আমরা দেখেছি বিনোদন কেন্দ্রগুলোতে হোটেলে সিট নাই, রাস্তাঘাটে মানুষ থাকছে এবং বিনোদন কেন্দ্রগুলো ভরে আছে। এবং এখন কিন্তু হসপিটালগুলোতে বেড নাই, সাধারণ বেড বলি বা আইসিইউ বেড বলি, সেটা নাই। সুতরাং আমাদেরকে কিন্তু আসলে জনসচেতনতা বাড়াতে হবে, নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সে ব্যাপারেই কথা বলছিলাম স্যার, একটু আগে করোনার ভ্যাকসিন বা টিকা নিয়ে কথা বলছিলেন। তো টিকা নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে, যে প্রথম ডোজ নিলাম, প্রথম ডোজ নিয়ে কতটুকু পরিমাণ, স্যার আপনি যদিও বলে ফেলেছেন যে কতটুকু পরিমাণ প্রোটেক্টেড, এবং দ্বিতীয় ডোজের ব্যাপার। এই যে লকডাউন শুরু হয়ে গেল, অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের যাদের দ্বিতীয় ডোজ এই যে সামনে শুরু হতে যাচ্ছে 8ই এপ্রিল থেকে, সেই দ্বিতীয় ডোজটি কি আসলে দেয়া হবে কিনা, জনসাধারণ এই লকডাউনের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে যেতে পারবে কিনা, এটি নিয়ে কি মনে করছেন স্যার? না, এটা অবশ্য আমাদের বলতে হবে এই কারণে, মানে যদিও আহ, রাস্তাঘাটে দেখে তো মনে হয় যে লকডাউন না, শুধু বা সবই তো চলছেই আছে। দ্বিতীয় ডোজটা আমাদের নিতেই হবে। যে যেখান থেকে প্রথম ডোজটা নিছেন তাদের কিন্তু মেসেজ হয়তো যাবে। যদি মেসেজ নাও যান, তার কিন্তু একটা কার্ড দেওয়া আছে, আমাদের কিন্তু ডেট লেখা আছে, এবং উনির যে ন্যাশনাল আইডি কার্ড এটি সহ, যার যেদিন ডেট তিনি কিন্তু অবশ্যই দ্বিতীয় ডোজটা নিবেন। এটা নিয়ে অলরেডি অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে গেছে যে নিতে পারবো কিনা, আবার কেউ কেউ বলে নিব কিনা। আবার বক্তব্য থেকে আসছে যে অনেক দেশে এই টিকা নিয়ে বলে রক্তে ক্লট হয়েছে, জমা হয়েছে, যদিও সাইন্টিফিক্যালি এটা কিন্তু প্রমাণিত না। ইভেন ডাব্লিউএইচও বলছে যে এটা ঠিক না, এটা অন্য কোনো কারণে হয়তো হবে, টিকার জন্য না। এটা নিয়ে জনগণের মধ্যে কিন্তু একটা আগ্রহের ভাটা পড়ে যাচ্ছে। এই জন্য জনগণের উদ্দেশ্যে আবার বলছি, আপনার দ্বিতীয় ডোজ অবশ্যই নেবেন, নিতে হবেই আপনাদের। কারণ করোনা থেকে বাঁচার একমাত্র রাস্তা তো এই টিকা নেওয়া। আমাদেরকে প্রতিরোধবিধি, স্বাস্থ্যবিধি তো মানতেই হবে, তার সাথে টিকা কিন্তু আমাদের নিতে হবে। টিকা সারা পৃথিবীতে নিচ্ছে, মডার্না বলেন, ফাইজার বলেন, যে চায়নার টিকা আছে, রাশিয়ান আছে, যে যেতে পারে। যেহেতু আমাদের দেশে অক্সফোর্ডের নিয়ে চলছে, আমার মনে হয় এটা নেওয়া উচিত। কেউ যেন দ্বিধাদ্বন্দ্বে বিভ্রান্তিতে না হবেন, ভয় ভীতি পাবেন না। যেগুলো মিডিয়াতে খবর আছে, আপাতত আমার হাতে তো এই অস্ত্রটাই রয়ে গেছে, এটার প্রয়োগ কিন্তু আপনাকে লাগবে। সুতরাং আপনাকে দ্বিধাদ্বন্দ্ব পেলে অবশ্যই কিন্তু দ্বিতীয় ডোজ টিকাটা নেবেন। শুধু তাই না, এই যে কয়েকদিন পরে কিন্তু রমজান শুরু হবে, রোজা। অনেকেই কারো কারো আবার ডেট পড়বে কিন্তু রোজার মধ্যে, এটাও বলে ফেলি এখনই। অনেকেই মনে হচ্ছে রোজার মধ্যে টিকা নিবো কিনা, ইনজেকশন নেওয়া যাবে কিনা, রোজার ক্ষতি হবে, সব কথাও কিন্তু বলছে। তাদের জন্য বলছি, আপনারা কিন্তু অবশ্যই রোজার মধ্যে টিকা নিতে পারবেন, রোজার কোনো ক্ষতি হবে না। আমি এর আগে অনেক আলেম ওলামার সাথে কথা বলে দেখছি, ইসলামিক ফাউন্ডেশনতেও তারা কিন্তু একটা নির্দেশনা দিচ্ছে, রোজার মধ্যে টিকার ইনজেকশন যদি নেওয়া হয় রোজার কোনো ক্ষতি হবে না। সুতরাং আপনারা এই ভয়টা পাবেন না, রোজা নষ্ট হবে। আপনারা অবশ্যই কিন্তু টিকা নেবেন, কারণ জীবনটা বাঁচানোর জন্যই তো সবচেয়ে এত কিছু আমরা করছি, এত আয়োজন। এবং শুধু তো আমার একার না, আমি একা বাঁচলে তো হবে না, সবাইকে তো বাঁচাইতে হবে। আমি একা সুস্থ থাকলেও তো হবে না, সবাই যেন সুস্থ থাকে। সুতরাং এর জন্য অবশ্যই টিকা নেবেন। কিন্তু টিকা নিয়ে আবার এই কথা মনে করেন না টিকা নিলাম করোনা আর হবে না, তা না। এটা কিন্তু ভুল ধারণা। টিকাও এই নেবেন, কারণ টিকা প্রশ্নটি 100 ভাগ প্রোটেকশন দেবে না। জি অবশ্যই স্যার, টিকা এবং স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। জি। এই প্রশ্নটি স্যার অনেকের মুখে, যে আমি তো টিকা নিলাম বা আমার মাকে তো টিকা দেয়ালাম, এত কষ্ট করে টিকা দেয়ালাম, তাতে লাভ কি হলো, করোনা তো হয়েই গেল। হ্যাঁ, এটা সেটাই স্যার, সেটাই জি না, ওই স্যার। কথাটাই বলছি, কারণ এখনো কিন্তু অনেকে টিকা নিয়ে আবার কারো কারো করানো হয়েছে, এটাই তো বলতে চাচ্ছেন। জি স্যার। কারো কারো এটা কারণটা হলো, আমি তো বলছি আপনাদের যে টিকা একটার মাত্র ডোজ নিচ্ছি আমরা। একটা ডোজ নিয়ে বডিতে যে ইমিউনিটি বা অ্যান্টিবডি ডেভেলপ করবে, এটা করতেও কিন্তু 14 দিন থেকে 21 দিন লাগে। আর এই রোগটা জানে একটা ইনকিউবেশন পিরিয়ড আছে বলে,
তো এই অবস্থায় যেমন একটা টিকা আজকে নিলেন, আপনার এর অ্যান্টিবডি হতে কিন্তু 14 দিন লাগবে, এর আগে তো হবে না। এর মধ্যে ভাইরাস যদি আপনার বডিতে ঢুকে যায় বা টিকা নেওয়ার আগে ঢুকে যায়, তাহলে কিন্তু করোনা আক্রান্ত হইতেই পারেন। এর মানে এই নয় যে টিকা কার্যকরী না, এটা কিন্তু ভুল ধারণা। সেকেন্ড কথাটা হলো, টিকা নিলে প্রথম ডোজ তো আমরা নিছি, এতে 50 থেকে 60 ভাগ প্রোটেকশন দিবে অ্যান্টিবডি ডেভেলপ করে, 100 ভাগ তো প্রোটেকশন দিচ্ছে না। দ্বিতীয় কথাটা হলো, টিকা যখন আমরা দ্বিতীয় ডোজ দেব তারপরেও কিন্তু অ্যান্টিবডি হইতে একটু সময় লাগবে, এবং সেখানেও কিন্তু 100 ভাগ প্রোটেকশন দিচ্ছে না, 80 বা 90 ভাগ। অর্থাৎ কিছু লোকের হইতেই পারেন, কিছু মধ্যে আমি বললাম না, আপনি বললেন, কেউ তো আমরা জানি না। সুতরাং এটার জন্য কেউ বিভ্রান্তিতে না ভোগেন। টিকা নিলেও হতে পারে, এই কারণে হতে পারে, সেই জন্যই বলছি টিকাটা নিব, অবশ্যই নিব। এবং আমরা স্বাস্থ্যবিধি কিন্তু টিকা নেওয়ার পরেও আমরা সুন্দরভাবে মেনে চলবো। এইটা হলো আমাদের কাজ আর কি, আমাদের দায়িত্ব বা আমাদের সচেতনতার একটা অংশ আর কি। টিকার ব্যাপারে যেহেতু কথা হচ্ছে স্যার, আরেকটি প্রশ্ন আসে যে অনেকেই হয়তো সমস্যার কারণে যে নির্ধারিত ডেটটি দেয়া হবে যে এসএমএস টি যাবে, সে সময়ে হয়তোবা নিতে পারছেন না। সেক্ষেত্রে একটি প্রশ্ন চলে আসে যে সর্বোচ্চ কতদিন দেরি করা যাবে? এই যে 2 সপ্তাহ কথা এটা বলা হচ্ছে, এর চেয়ে সর্বোচ্চ। জি স্যার। সাধারণত এটা তো অক্সফোর্ডের টিকা, তো ওই দেশে ওইটা রিসার্চ করা হয়েছে, এটা আর্টিকেল বেড়েছে। তারা বলে যে 6 থেকে 12 সপ্তাহের মধ্যে নিলে সবচেয়ে ভালো হয়, অ্যান্টিবডি তৈরি হবে। তা আমাদের তো 8 সপ্তাহ পরে নিচ্ছে, মানে 2 মাস পরে, তাই তো? 2 মাস হুম। পরে যারা যে ডেট দেওয়া আছে ওইভাবে নিলেই ভালো হয় আর কি। আপনি হয়তো 12 সপ্তাহের মধ্যে নিতে পারবেন, 8 সপ্তাহ পরে নিলেই তো ভালো। সবাই যদি নেন তাহলে তো নিজের রেসপন্সিবিলিটি, নিজের ভালোর জন্য তো নেবেন এটা। আর গভর্নমেন্ট বিনা পয়সা দিচ্ছে, তো নিবেন না কেন? নেওয়া উচিত। 2-1 জন যদি আল্লাহ না করে অ্যাক্সিডেন্টালি কোনো উল্টাপাল্টা হয়ে যায়, আপনি যোগাযোগ করে নিয়ে নিবেন, 2-1 দিন আগে পরে হলে কোনো অসুবিধা হবে না। কিন্তু যে যে ডেট আছে ওইভাবে নিলেই ভালো হয় আর কি। কারণ টিকা তো পরিমাণ তো ফিক্স, তো বেশি ডোজ তো আর নাই। এটা তো প্রাপ্যতার উপরে তো টিকা দেওয়ার উপরে নির্ভর করে। সুতরাং আপনি নেওয়াই তো ভালো, পরে আবার মিস করলে তো আপনার জন্যই তো ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কারণ এটা তো যেখানে সেখানে পাওয়া যাবে না, রাস্তাঘাটে বা দোকানে টোকানে ফার্মেসিতে তো পাওয়া যাবে না। নির্ধারিত জায়গায় নির্ধারিত স্থানেই তো নিতে হবে। সুতরাং আপনার এটাও আপনার দায়িত্বশীল আচরণ করতে হবে আপনাকে। যে ডেটে দেওয়া আছে চেষ্টা করবেন, নেহায়েত একেবারে কিছু যদি না হয় অবশ্যই ওই ডেটে টিকাটা কিন্তু দিবেন। জি, সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আছি মেডিটক আমার ডাক্তারের 581তম পর্বে, এবং বায়ো ফার্মা আজকে আমাদের পর্বটি স্পন্সর করেছে। বায়ো ফার্মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেডিটক আমার ডাক্তারের সঙ্গে থাকবার জন্য। আমাদের আজকে নলেজ পার্টনার কিন্তু ম্যাক্সিট এবং ফ্রিজেস্ট। দর্শক, আমরা কথা বলছিলাম করোনার টিকা নিয়ে। স্যার, আরেকটি ব্যাপার লক্ষ্য করা গেছে যে এখন যখন সেকেন্ড ওয়েভে আমরা আছি, দ্বিতীয় ঢেউতে আমরা আছি, তখন অনেকের মধ্যেই এই যে বিভিন্ন রকমের সাইন সিমটম যে অ্যাপিয়ার করলো, বিভিন্ন রকমের উপসর্গ যে আসছে, সেটি লুকোনো বা হাইড করার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। না না, আমার জ্বর আসছে, ঠান্ডা লেগেছে, বা না না, আমার পরিবারে আর কারো নাই। এই যে লুকোনোর একটা প্রবণতা, এটা নিয়ে স্যার কি বলবেন? না, আসলে ধন্যবাদ। এই লুকোনোর প্রবণতা কিন্তু আগেও আগেও ছিল। কারণ আগে যখন গত বছর আমরা দেখছি, ঢেকে রাখতো, কারণ যদি কেউ জানে যে করোনা, ঝামেলা, ও তাকে অচ্ছুত মনে করে, ওর কাছে যায় না, দূরে ছুড়ে দেয়, বাসায় ঢুকতে দেয় না। এমন মিডিয়াতে আমরা দেখছি, এক গ্রামের এক ভদ্র মহিলা, তার করোনা আক্রান্ত, ওকে এক ঝিলের ধারে ছোট্ট একটা টং ঘরের মতো সোনের ঘর, ওর মধ্যে তাকে বন্দি করে রাখছে। তো এটা তো প্রবলেম তো হচ্ছেই। ইভেন এমন ঘটনা তো প্রথম তো আরো ভয়াবহ অবস্থা ছিল, একজন মারা গেলেও তো কাছে যেত না, 3-4 জন তার জানাজা পড়ে, তো এখানে কত রকমের বিধি মেনে তাকে কবর দিত। তার মানে তার প্রিয়জন যে, সেও কিন্তু তার সঙ্গে দেখা করতে পারে। বাপ মারা গেছে, ছেলে যেতে পারত না, বা ছেলে মারা গেছে, বাপ, এরকম ঘটনা তো ঘটছে। সুতরাং ওই ধরনের একটা ভয় কিন্তু রয়ে গেছে। আরেকটা হলে, কেউ যদি বলে পজিটিভ, কোনো প্রয়োজনে হাসপাতালে গেলে, হাসপাতালেও তো ভর্তি করতে চায় না অনেক জায়গায়, করোনা পজিটিভ নেওয়া যাবে না এখানে, এরকম ঘটনা তো ঘটছে। সেই জন্য মানুষের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি ডেভেলপ করছে। যদিও বলবো এটা করা উচিত না। কারো যদি আল্লাহ না করুক হয়েই থাকে, পজিটিভ পাওয়াই যায়, আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, টেলিফোন, টেলিমেডিসিন, যে কোনো ভাবে হোক, তার পরামর্শ অনুযায়ী চলবেন। আপনাকে বললেই যে আপনি অচ্ছুত হয়ে গেলেন তা তো না। আর সব রোগী তো হাসপাতালে যাওয়াও দরকার নাই। 80% রোগীর কিন্তু ঘরে বসে চিকিৎসাও সম্ভব। সুতরাং কারো যদি পজিটিভ বা ভয়ের থেকে শুনে, আপনি ডাক্তারের সাথে কথা বলবেন, উনি আপনি ট্রিটমেন্ট দেবেন, আপনি ঘরেই চিকিৎসা নেবেন। হ্যাঁ, কারো যদি বয়স বেশি হয়, যেমন 60 বছরের উপরে, অন্য রোগ থাকে, ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার, কিডনি লিভারের রোগ, স্ট্রোকের রোগী, লাঙের রোগী, অ্যাজমার রোগী, এই ধরনের রোগীদের হয়তো হাসপাতালে লাগতে পারে। আরেকটা হলো যে ঘরে বসে বসে আপনি অক্সিজেনটা একটু দেখবেন, যদি অক্সিমিটার দিয়ে অক্সিজেনটা ফল করে, একে 95, 94, 93 নিচে নামতে থাকে, তাদের হয়তো হাসপাতালে লাগতে পারে। সুতরাং আপনি যদি হাইড করেন, গোপন করেন, এই ক্ষতিটা তো আপনারই হবে। ইভেন আপনি দেখবেন কিছু রোগী মারা যাচ্ছে, এটার মূল কারণটা হলো
তারা টাইমলি ডাক্তার কাছে যায় না, চিকিৎসা নেই। যখন সিরিয়াস হয়ে গেছে তখন হাসপাতালে হাসপাতালে দৌড়াচ্ছে, বেড পাচ্ছে না, আইসিইউ পাচ্ছে না, অবস্থা ভয়াবহ হয়ে গেলে তখন তো আমরাও তো কিছু করতে পারি না। সমস্যা তো দুই দিক থেকেই হয়। এই জন্য জনগণের উদ্দেশ্যে বলবো, আপনার আল্লাহ না করুক যদি কারো হয়ে যায়, আপনি হাইড করবেন না, যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নেন। এখন আমার এই ট্রিটমেন্ট গুলো মোরলে যা দেওয়া হয় সবাই মোটামুটি জানে, রুগীরাও জানে, ডাক্তাররাও জানে। সুতরাং আপনারা কেউ অবশ্যই গোপন রাখবেন, আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, চিকিৎসা নেবেন। এতেই আশা করি 80% আপনার ভালো হয়ে যাবেন। 10 থেকে 20% লোকের হাসপাতাল লাগতে পারে, তার মধ্যেও 1 থেকে 3% আইসিইউ লাগতে পারে। সুতরাং কেউ মনে করেন না হাসপাতালে গেলেই সিরিয়াস মারাই যাবেন, আইসিইউ লাগবে, এইসব চিন্তার কোনো কারণ নেই। আপনারা কিন্তু নিজেদের নিজেদের ভালোর জন্য, নিজেদের রক্ষার জন্যই কেউ কিন্তু এসব হাইড করবেন না। এটা নিয়ে আপনারা অত ভয়ও পাবেন না। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলছিলেন। আরেকটি প্রশ্ন জনমনে থেকেই যায়, সেটি হচ্ছে যে হাসপাতালে তো সিট পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে বাসায় চিকিৎসার কথা যেটি বলছিলেন, যে কোনো একজন ডক্টরের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসা, তো কারো যদি অক্সিজেন স্যাচুরেশনটা ফল করে এবং তিনি যদি কোনো হাসপাতালে ব্যবস্থা না করতে পারেন, বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় কি অক্সিজেন দেয়া, নিজেরা দেয়া সম্ভব কিনা, এ ব্যাপারে স্যার কোনো পরামর্শ আছে কিনা আপনার? না, এটা প্রথম কথা ডাক্তারের পরামর্শ নেবেন, ওষুধপত্র মিনিমাম যা দেওয়া দরকার দিবেন। ওষুধপত্র স্পেসিফিক ডাক্তার নেই, আমরা যেগুলো দিই সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট তো দিচ্ছি। সুনির্দিষ্ট কোনো ওষুধ তো করোনার এগেনস্টে বাইর হয় নাই, এটা তো সত্যই। তো যেগুলো দেওয়া এতেই অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। হ্যাঁ, অক্সিজেনের ব্যাপারটা ঘরে নেওয়া যাবে না, তার আজকাল অক্সিজেন কিন্তু পাওয়া যায়, তবে অত্যন্ত সতর্কতার সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কত লিটার কখন কিভাবে দিবেন এই ব্যাপারে কিন্তু সচেষ্ট থাকবেন। কারণটা হলো এই ধরনের অক্সিজেন রাখলে কিন্তু একটা ভয় থেকে, অ্যাক্সিডেন্টের ভয় কিন্তু থাকে আর কি, বাস করে যায় বা একটা আগুন লাগতে পারে, এই ধরনের এই ব্যাপারে কিন্তু বেশি সতর্ক হবেন। হ্যাঁ, অক্সিজেন কিন্তু ঘরে দেওয়া যাবে না তা না, কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে সুন্দরভাবে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দিবেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। কারণ হাসপাতালে যেতেই হবে এমন কথা নাই। আর হাসপাতালে কত কত রোগী যাবে, কারণ আমাদের যদি সংক্রমণ আমরা কমাতে না পারি, হাসপাতাল যদি আরো বেড বাড়ায়, আইসিইউ বাড়ায়, তো কোলাইতে পারবে না। সেই জন্য নিজেদের সতর্কতা, নিজেদের যাতে এইটা সংক্রমণ না বৃদ্ধি, এই ব্যাপারে স্বাস্থ্যবিধি মানায়, এতে কিন্তু আপনার আবার সবার কিন্তু দায়িত্ব, যেন আমাকে হাসপাতালে যেতে না হয়। লাগলে তো যেতেই হবে, চেষ্টা তো করতেই হবে, কিন্তু ঘরে বসেই ম্যাক্সিমাম রোগীর কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব। জি স্যার, আমাদের কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট এসেছে, আপনার অনুমতি নিয়ে কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি। বলেন, অবশ্যই। রাজীব আহমেদ ভুইয়া প্রশ্ন করেছেন যে যারা ফার্স্ট ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছেন, সেকেন্ড ডোজ তারা পাবেন কিনা স্যার, এই ব্যাপারে কিন্তু আচ্ছা, এটা অনেকের সন্দেহ আছে যে পাবো সন্দেহ কিনা। আছে, একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ গত সপ্তাহের আগের সপ্তাহেই বোধহয় মিডিয়াতে একটা নিউজ আসছিল, ইন্ডিয়া থেকে একটা প্রচার করা হয়েছিল, ওরা রপ্তানি বন্ধ করে দিছে। সেই জন্য অনেকের মধ্যে ভয় ঢুকছে যে আমরা সেকেন্ড ডোজ পাবো কিনা। তবে আমি যতদূর জানি আইডিসিআর বা সরকারি প্রশাসন থেকে তারা তাদের যে তথ্য আছে, আমাদের আপাতত যে স্টক আছে সেটা কিন্তু যারা প্রথম ডোজ নিছেন তারা কিন্তু দ্বিতীয় ডোজ নিতে পারবেন, এই এই পরিমাণ স্টক কিন্তু রয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই পাবেন। তবে নতুন করে কাউকে দেওয়া হচ্ছে না একটাই কারণে, কারণ এটা তো প্রাপ্যতার উপরে, অ্যাভেলেবিলিটির উপরে নির্ভর করে। তো এই অ্যাভেলেবিলিটি তো অতটা নাই, যদিও হয়তো আগামী কিছুদিনের মধ্যে আরো পেয়ে যাবে। আপাতত আপনার যে ডোজ আমাদের কাছে আছে, আপনার সেকেন্ড ডোজ কিন্তু পাবেন। অযথা কেউ যেন ভয় দ্বিধাদ্বন্দ্ব না করেন, ভয় যেন না পান, পেয়ে যাবেন। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। রাজীব আহমেদ আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এবং প্রশ্ন করবার জন্য। আফরোজা একটা প্রশ্ন করেছেন, ওনার হাজবেন্ডের করোনা পজিটিভ, আজ 14তম দিন, ফিক্সো ডক্সোমা 200, নাপা এক্সটেন, বেক্সিট্রল 25/250 সহ আরো ভিটামিন খাচ্ছে। 2 দিন যাবত বুকে ব্যথা হচ্ছে, যেটি একদমই কমছে না, কি করা যায়? উনি আসলে অনেক টেনশনে আছেন ওনার হাজবেন্ডকে নিয়ে। স্যার, ওনাকে কি পরামর্শ দিবেন? সাধারণত 14 দিন হয়ে গেছে তো। তো আপনি একটা কাজ করেন, এই ধরনের রুগী অনেক সময় লাঙে ইনভলভ করে, মেডিসিন যা চলছে এগুলো ঠিকই আছে, প্যারাসিটামল খেতে থাকেন, আর একটু গরম পানি খাবেন। গরম পানি খাবেন সবচেয়ে ভালো হয়। আপনি যে নিশ্চয়ই কোনো ডাক্তারকে তো দেখাচ্ছেন, একটা বুকের এক্সরে করে নিলে ভালো হয় আর কি। অনেক সময় এক্সরেতে মাইনর থাকে, বোঝা যায় না, আবার সন্দেহ হয়, তখন ভালো হয় এটা সিটি স্ক্যান করতে হয়, HRCT বলে। আপনি ইমিডিয়েটলি আপনি ডাক্তারের সঙ্গে দেখা করেন, এটা বুকের এক্সরে করে ফেলেন, করে এক্সরেটা করে যদি সন্দেহ হয় তাহলে কিন্তু আপনিই করে নেবেন। একটা সিটি স্ক্যান কিন্তু লাগবে, কিন্তু আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখেন।
আশা করছি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার, আমরা আরেকটি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের এই যে করোনা পরিস্থিতি খুব খারাপভাবে যাচ্ছে এবং আমরা কিন্তু আসলে এই যে লকডাউন, আপনি যেটি বলছিলেন স্যার, যে লকডাউন আসলে নামমাত্র লকডাউন হচ্ছে, যেহেতু জনসাধারণ পুরোপুরি ভাবে অংশগ্রহণ করছেন না। এ ব্যাপারে স্যার জনসাধারণের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান, কোনো পরামর্শমূলক বাণী যদি দিতে চান, কারণ আপনাকে আসলে সবাই খুব সুন্দর করে ফলো করে স্যার, সেজন্য জনসচেতনতার জন্য কিছু যদি বলতে চান। মানে সমস্যা হলো লকডাউন বলতে যা মিন করে সব কিছু বন্ধ, ঘরের বাইরে যেতে পারবেন না, ঘরেই থাকবেন, রাস্তাঘাট বন্ধ, ট্রেন বাস লঞ্চ সব চলবে না, দোকানপাট বন্ধ, আলটিমেটলি কিন্তু এগুলো কিছুই হচ্ছে না। লকডাউন বলতে এগুলো মানা হচ্ছে না। আর লকডাউন বলতে যেটা শুরুতে বলে মনে হয় মানুষ ছুটিতে যাচ্ছে গ্রামে গঞ্জে, এটা কিন্তু ভয়াবহ অবস্থা। তবে আমি একটা কথা বলবো যে লকডাউন কিন্তু এটাও একটা একটা পন্থা, কিন্তু এটা মূলত কার্যকরী পন্থা বলে মনে হয় না, কারণ গতবার লকডাউনের অভিজ্ঞতা আমাদের আছে, মানুষ লকডাউন মানে না। জনগণকে খেয়াল রাখতে হবে, লকডাউনের চেয়েও সবচেয়ে জরুরি আমাদেরকে স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মানতে হবে। আমি একটা কথা বারবার বলি, 4টে কাজ আমাদের করতে হবে। মাস্ক অবশ্যই পরবেন, হাত ধোয়ার চর্চা চালু রাখবেন বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। অবশ্যই শারীরিক দূরত্ব যেটা, এটা মেইনটেইন করেন, জনসমাগম যারা ভিড় এড়িয়ে এগুলোকে এড়িয়ে চলবেন। 4 নম্বর হলো অবশ্যই টিকা নেবেন। তবে এই ব্যাপারে শুধু জনগণকে দোষ দিয়ে লাভ নাই, প্রশাসনের দায়িত্বও কিন্তু রয়ে গেছে। খালি প্রজ্ঞাপন এই দফায় দফা দিয়ে লাভ না, প্রশাসন যাতে জনগণ মানে সাথে তার জন্য মানতে বাধ্য করায়, তার জন্য কার্যকরী পদক্ষেপ কিন্তু নিতে হবে। অর্থাৎ জনগণ প্রশাসন সবাই সমন্বিত ভাবে যদি আমরা কার্যকরী পন্থা অবলম্বন করি, তাহলে এই সংক্রমণ থেকে আমি বাঁচবো, পরিবার বাঁচবে, দেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে। এই কাজটা কিন্তু করতে হবে। প্রশাসন আরেকটা কাজ করতে পারে, প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর, আর্মি, বিজিআর, বিজিবি, পুলিশ, র্যাব এদের সহায়তা নিতে পারে। তো প্রশাসন চাইলে প্রচার প্রচারণা বাড়াতে পারে, লিফলেট, পোস্টার এগুলো করতে পারে। অথবা বিভিন্ন জায়গায় জায়গায় কমিটি করতে পারে, পাড়া পড়ায়, গ্রামে, মহল্লায়, গণ্যমান্য ব্যক্তিদের, জনপ্রতিনিধি, ইমাম সাহেব, মসজিদের ইমাম, শিক্ষক, ছাত্র, যুবক, সবাইকে কমিটি করে করে মানুষের মধ্যে সচেতন করার লক্ষ্যে কাজ করতে পারে যে আমার নিরাপত্তা, আমার সুরক্ষা কিন্তু আমার নিজের কাছে। আমি যদি আমার নিরাপত্তা সুরক্ষা নিজে মেনটেন না করি, তাহলে তো তাহলে তো আমি আমাকে বাঁচতে পারবো না, পরিবারও বাঁচতে পারবো না, পাড়া প্রতিবেশী সবার জন্য ক্ষতিকর হবে। সেজন্য আমি জনগণকে বলবো, আপনাকে সচেতন হতে হবে, আপনার নাগরিক দায়িত্ব পালন করতেই হবে। স্বাস্থ্যবিধি আপনার সবাই পুঙ্খানুপুঙ্খরূপে পালন করবেন, এবং প্রশাসন মানুষ যাতে যারা মানে না বা মানতে চায় না তাদেরকে যাতে মানাতে বাধ্য করা হয়, তার জন্য কার্যকরী পদক্ষেপ কিন্তু গ্রহণ করবে। তাহলে আমরা এই সংক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। আরো কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জাহাঙ্গীর শাকুর প্রশ্ন করেছেন, who has been taken first dose but suffering now COVID, what will be the condition for second dose? যদিও আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তারপরে স্যার যদি দর্শকের উদ্দেশ্যে বলেন। না, if the thing is, if anyone is suffering from COVID infection, ideally after recovery you can take the vaccine after 4 weeks actually. Once somebody is suffering, you have taken the first dose, or who has taken or who has not taken any dose, but if anybody is suffering, there is some antibody against the virus in his body, so he should take first or second dose, whatever it is, usually after 4 weeks usually, but you can wait up to 3 months. Up to 3 months there may be the antibody that is produced by the infection, it will usually persists up to 3 months. It will give protection, but it should be given after 4 weeks. That is better. Sir, 4 weeks from the first dose? Not from the first, if the person is infected from coronavirus. 4 weeks from the infection. Start of infection, yes. Once he will recover, right, then take the dose, whatever it is, after 4 weeks. If anybody is infected, or from first dose, whatever it is, if you have taken the first dose, second dose you will take after 8 weeks, 2 months. রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মোহাম্মদ আশরাফ প্রশ্ন করেছেন, আমার বয়স 52, প্রথম ডোজ নিয়েছি, দ্বিতীয় ডোজ কি নিব, জানাবেন প্লিজ। দ্বিতীয় ডোজ নিবেন কিনা এই প্রশ্ন করেছেন। একটু আগে বলে দিলাম, আপনার পুরো প্রোটেকশন তো একটা দিয়ে হবে না, ফুল প্রোটেকশনের জন্য 2টে ডোজ নিতে হবে, তারপরেও তো ফুল প্রোটেকশন হবে না। কেউ তো কোনো এখন পর্যন্ত যতগুলো টিকা কোনোটাই তো 100% প্রোটেকশন দিচ্ছে না। কোনোটা 95, কোনটা 90, কোনটা 92, ইভেন অক্সফোর্ড তো বলছে, আবার কোনো স্টাডিতে পাওয়া যাচ্ছে 76%। সুতরাং 2টে ডোজ নেওয়ার পরে এটা একটা ডোজ তো 50 বা 60% প্রোটেকশন দেবে। সুতরাং সেকেন্ড ডোজ কিন্তু আমাদের নিতে হবে, 2টে ডোজ নিতে হবে। প্রয়োজনে হয়তো
ফিউচারে আরো ডোজ লাগবে সেটা পরে, কারণ অনেক কিছু আমরা এখনো জানি না, অনেক কিছু কিন্তু রিসার্চ পর্যায়ে রয়ে গেছে। সুতরাং আপনি সেকেন্ড ডোজ তো অবশ্যই নেবেন, তারপরে লাগবে কি লাগবে সেটা আপনি হয়তো ফিউচারে আমরা জানতে পারবেন, আমরা কেউই আসলে এখনো জানি না। জি স্যার, জাহাঙ্গীর সাকুর যার প্রশ্নের উত্তর দিলেন স্যার কিছুক্ষণ আগে, তিনি আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছেন যে 4 weeks after recovery or negative tested. না, not necessarily from the date of suffering, more or less. Once first dose is positive, some date from that date 4 weeks after the recovery. রাইট। তামিজুল মওলা প্রশ্ন করেছেন, স্যার আমি একবার জুলাইয়ে করোনা আক্রান্ত হয়েছিলাম, বাকিটা তো করেননি। দর্শক আপনি কি জানতে চাইছেন একটু পরিষ্কার করে যদি আবার আরেকটা কমেন্টে জানতে চান সেটি ভালো হবে। মোহাম্মদ ইস্কান্দার প্রশ্ন করেছেন, ক্যান্সার রোগী ভ্যাকসিন নিতে পারবে কিনা? না, ক্যান্সার যে এনি ক্যান্সার যদি আপাতত স্টেবল থাকে, ভালো আছেন, যে ক্যান্সারটা কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে, উনি কিন্তু নিতে পারবেন। কারণটা হলো যাদের ক্যান্সার থাকে তাদের তো সংক্রমণের ঝুঁকিটা বেশি থাকে, এবং তারা যদি আবার আক্রান্ত হয়ে যায় তাদের জটিলতা, কমপ্লিকেশন বেশি হয়, ইভেন ডেথও হতে পারে। সুতরাং তারা কিন্তু নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, তবে যেন স্টেবল থাকে। ক্যান্সার হয়তো কিমো পাচ্ছেন, ওই অবস্থায় না নিয়ে এটা পরে নিতে হবে, বা রেডিওথেরাপি পাচ্ছেন, ওই সময় নেওয়া ঠিক হবে না। তবে আপনার যে ডাক্তার যিনি আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছেন ক্যান্সারে, আপনি কিন্তু অবশ্যই তার সঙ্গে একটু কনসাল্ট করে নিয়ে নেন, এটাও ভালো হয় আর কি। জি স্যার। নাইম ইসলাম প্রশ্ন করেছেন, করোনা ভাইরাস চোখ দিয়ে প্রবেশ করে কিনা? এটি আসলে আমরা আছি করোনা সংক্রমণের ৩৯৪তম দিনে আছি আমরা। গত বছর ৮ই মার্চে প্রথম সংক্রমণ হয়েছিল এবং 18ই মার্চে প্রথম মৃত্যু ঘোষণা হয়েছিল, 11ই মার্চে মহামারী ঘোষণা করা হয়েছিল। তো আমরা ৩৯৪তম দিনে আছি এবং আমরা কিন্তু অনেকটাই জ্ঞান অর্জন করেছি। তারপরও দর্শকের উদ্দেশ্যে যদি বলেন স্যার। সাধারণত এগুলো তো এখন পর্যন্ত বলে ওই যে নাক মুখ হাতের মাধ্যমে যায়, হাত তো আমরা নাকে স্পর্শ করি, মুখে স্পর্শ করি, এই দিয়ে যায়। চোখে নিয়ে কোনো কোনো স্টাডিতে বলছে হয়তো বা যায়, সম্ভাবনা খুবই কিন্তু কম আসলে, সাধারণত ওইরকম মনে হয় না। এটা মূলত নাক মুখ দিয়ে কিন্তু যাচ্ছে, গিয়ে ভিতরে গিয়ে রেসপিরেটরি সিস্টেম, লাঙে ফুসফুসে আক্রান্ত করছে, এটাই কিন্তু ফার্স্ট হচ্ছে আর কি। সেই জন্যই এই যে মাস্ক পরার উদ্দেশ্য তো, মাস্ক তো আমরা চোখ তো আর ঢাকি না, আমরা তো নাক আর মুখেই তো ঢাকি, তাই না? এই জন্য চোখ নিয়ে খুব ডিফিকাল্ট বলা, মনে হয় না যে চোখ দিয়ে যায়। তারপরে একটা কথা বললাম, অনেক কিছুই রিসার্চ পর্যায়ে, কারণ আমরা যে বারবার বলছি মাস্ক, বলছি কি জন্য? নাক ঢাকার জন্যই তো বলছি, মুখ ঢাকার জন্যই তো বলছি, ঝুঁকে এটা নাক আর মুখ দিয়েই। সুতরাং এটা ধরে রাখতে পারে, চোখ যায় বা যায় না, যেতেও পারে, বলা ডিফিকাল্ট, কনফার্ম না। এটা কিন্তু এখনো ধরে নেবেন যে নাক আর মুখ দিয়ে যাচ্ছে, হাতের মাধ্যমে কিন্তু যেতে পারে, দর্শক মানে মন্ডলী হাতের আমরা মাধ্যমে নাক কিন্তু মুখ টাচ করলে যেতে পারে, হ্যাঁ এটি আর কি। জি স্যার। আমরা কিন্তু করোনার সতর্কতা নিয়ে এটিই বলছি যে আপনি বারবার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন কেন? কারণ হাত দিয়ে আপনি যেন আপনার নাক মুখ চোখকে নিজে নিজে সংক্রমিত না করে ফেলেন। তো স্যার যেটি বলছিলেন, স্যার 4টি সতর্কতার কথা বলেছেন, সেই 4টি সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। আপনি টিকা নিন বা না নিন, টিকা তো অবশ্যই নেবেন। কারণ বাংলাদেশ সরকার কিন্তু এটি কিন্তু আমাদের জন্য অনেকটা সৌভাগ্যের বিষয় যে আমরা বাংলাদেশে বসে ফ্রি করোনা ভ্যাকসিন পাচ্ছি, অনেক উন্নত দেশেও কিন্তু পাচ্ছে না। বাংলাদেশ সরকার কিন্তু সেই ব্যবস্থাটি করে দিয়েছেন আপনাদের জন্য, সুতরাং আপনারা কেন দ্বিধায় থাকবেন? আমরা চিকিৎসকরা, স্যারদের মতো বড় বড় মানুষরা কন্টিনিউয়াস আপনাদেরকে অভয় দিয়ে যাচ্ছেন, আপনারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে অবশ্যই কিন্তু ভ্যাকসিন নেবেন এবং অবশ্যই করোনা সতর্কতা মেনে চলবেন। স্যার অনেক দর্শক আসলে এই যে ভ্যাকসিন বিষয়ে আরেকটু ক্লিয়ার কনসেপশন চাচ্ছে। করোনা আক্রান্ত রোগীর টিকা নেওয়ার গাইডলাইনটা জানতে চাইছেন একজন। করোনা আক্রান্ত রোগীর টিকা নেওয়ার গাইডলাইন এবং আক্রান্ত হবার কয়দিন পর টিকা নিতে পারবেন, আক্রান্ত সময়ে টিকা নিতে পারবেন কিনা, আবারও দর্শকরা প্রশ্ন করেছেন। তো স্যার কাইন্ডলি যদি আরেকবার একটু না, বলেন। যারা যারা নর্মাল পার্সন তারা তো টিকা অলরেডি নিছেন বা নিবেন, ফার্স্ট ডোজ 8 সপ্তাহ বা 2 মাস পরে সেকেন্ড ডোজ নেবেন, এটা নর্মাল মানুষের বেলায়। আর কেউ যদি করোনা আক্রান্ত হয়ে যান, আক্রান্ত হলে তার বডিতে কিন্তু অ্যান্টিবডি ডেভেলপ করে, সেই অ্যান্টিবডি ম্যাক্সিমাম 3 মাস, যদিও কোনো কোনো জায়গায় বলে 6 মাস থাকতে পারে। অর্থাৎ এটা কিন্তু লাইফ লং আপনাকে প্রোটেকশন দিবে না, 3 মাস পর্যন্ত প্রোটেকশন দিতে পারে। সুতরাং আপনি 3 মাস পর্যন্ত ওয়েট করতে পারেন, এর মধ্যে 3 মাসের সময় কিন্তু আপনি এই ভ্যাকসিনটা নিতে পারেন। কেউ যদি আক্রান্ত হয়ে যান এবং উনি যদি তারপরে একটা ভ্যাকসিন নেন, তার বডিতে কিন্তু অ্যান্টিবডি আরো কুইকলি এবং অনেক মানে 7 গুণ থেকে 10 গুণ পর্যন্ত অ্যান্টিবডি কিন্তু ডেভেলপ করে কেউ যদি আক্রান্ত হয়ে যায়। সুতরাং কেউ আক্রান্ত হলে উনি অবশ্যই ভ্যাকসিন নেবেন, 4 সপ্তাহ পরে নিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত ওয়েট করতে পারেন।
এইটুকু তার জন্য প্রযোজ্য আর কি, বা খেয়াল রাখেন আপনি, এটা মনে রাখতে পারেন। সুতরাং এটা নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আক্রান্ত হয়ে গেলেও উনি কিন্তু ভ্যাকসিন নেবেন, তো 4 সপ্তাহ পরে, তো ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত ওয়েট করতে পারেন। এই হলো কথা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। মহসিনা আক্তার দিতি প্রশ্ন করেছেন, ভ্যাকসিন দেওয়ার 1 মাস পর ওনার মার পেট খারাপ হচ্ছে, বারবার দুর্বলও লাগে, এগুলো কি ভ্যাকসিনের কোনো সাইড ইফেক্ট কিনা? সাধারণত এই ধরনের তো রিপোর্ট নাই। তার পেট খারাপ তো আমাদের দেশে অনেক কারণেই হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে ভেজাল খাদ্য, এসিডিটি, আমরা অনেক সময় আইবিএস বলি। আমার মনে হয় না এর জন্য হচ্ছে আসলে। তো যদি রিয়েলি পেটে ট্রাবল হয়েই থাকে, আপনি একজন মেডিসিন ডাক্তার বা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাই দিতে পারেন নাকি। কারণ 1 মাস পরে এর জন্য এরকম কোনো রিপোর্ট কিন্তু ওরকম নাই আসলে। সুতরাং আমার মনে হয় না এটা ভ্যাকসিন রিলেটেড। তার হয়তো পেটের অন্য কোনো রোগের কারণে এগুলো হচ্ছে। সুতরাং একজন ডাক্তার দিয়ে হয়তো কিছু পরীক্ষা নিয়ে করা যেতে পারে, দেখাই দিন কাউকে। ঠিক আছে না কোশ্চেন? শেষ হয়ে গেছে? স্যার আমরা একটু অপেক্ষা করছি, আমাদের হোস্টের টেকনিক্যাল সমস্যা হচ্ছে। ঠিক আছে। Disconnected. স্যার একজন প্রশ্ন করেছেন, দয়া করে শ্বাসের সাথে করোনার কোন সম্পর্কটা মানে বুঝিয়ে বললে ভালো হতো। না, শ্বাসের সন্ধে মানে আমরা যখন শ্বাস টানি নাকের মাধ্যমে অথবা মুখ দিয়ে শ্বাস নিলে মুখের মাধ্যমে কিন্তু এটা ঢুকে, ঢুকে এটা গলায় ইনফেক্ট করে, গলা থেকে আলটিমেটলি ফুসফুসের মধ্যে যায়, লাঙের যেটাকে আমরা বলি, এটির মধ্যেই যাই কিন্তু এটা সংক্রমিত করে। এই জন্য দেখবেন শুরুতে যখন করোনা চায়নাতে যখন প্রথম পাওয়া যায় 2019-এর ডিসেম্বরে, তখন কিন্তু আমরা বলতাম এটা তখন কিন্তু আমরা অনেক কিছু জানতাম না। নাকে পানি, হাঁচি, গলা ব্যথা, কাশি এগুলোই কিন্তু হয়। অনেকটা কমন কোল্ড যেরকম আমরা বলি এর মধ্যে হয়, এর সাথে নাকে ঘ্রাণ নষ্ট হয়, রুচি নষ্ট হয়। এবং প্রথম যখন ডিটেক্ট করে তখন কিন্তু লাঙে একটা রোগ, মানে একটা নিউমোনিয়া বলতো, তাকে বলে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলি আমরা, মানে অন্য কোনো কারণ মানে তখন মনে করা হয়তো এটা ভাইরাসের জন্যই হয়েছে। এইভাবে কিন্তু হয় আসলে। কিন্তু পরে দেখা গেলো যে এটা শুধু নর্মাল সর্দি কাশি না, এটা এমন কোনো অর্গান নাই যেটা ইনভলভ না করে, লিভার, কিডনি, হার্ট, ব্রেন, এভরিথিং সব কিছু ইনভলভ করে, কিন্তু যত ইভেন ব্লাডেও ডিআইসি বলে রক্ত জমাটা কিন্তু হতে পারে। এটা কিন্তু আমরা দিন দিন জানতে পাচ্ছি আর কি। সুতরাং তবে তারপরেও যেটা ডেঞ্জারাস সেটা হলো নাক মুখ দিয়ে ঢুকে ফুসফুসে যে নিউমোনিয়া করে, ওখান থেকেই যত জটিলতা হয়, এআরডিএস হয়, রেসপিরেটরি ফেলিওর, অক্সিজেন কমে যায়, এবং তার জন্য অন্যান্য কমপ্লিকেশন গুলো হয়। এই প্রবলেমটাই কিন্তু আসলে এই কোভিড-19 বা করোনার সবচেয়ে ডেঞ্জারাস জটিলতা আর কি। এবং মানুষ যারা মারা যায় দেখুন, অক্সিজেন কমে যায়, এত কিছু দিয়েও ঠেকানো যাচ্ছে না, আইসিইউ লাগে, ভেন্টিলেটর, এগুলো কিন্তু লাগে, ওই কারণেই লাগে আসলে। কারণ ড্রাগ তো স্পেসিফিক নাই তেমন, ওই জন্যই সমস্যাটা হয় আর কি। জি স্যার। তামিজুর মাওলা তানিম প্রশ্ন করেছেন, কোভিডে আক্রান্ত হয়েছিলাম গত বছরের জুলাইয়ে, হাই ব্লাড প্রেশার আছে, অ্যাবিটিস 10 খাচ্ছি, ব্লাড সুগার লেভেলও একটু বেশি থাকে, সুগার লেভেল বাড়লে পায়ের গোড়ালিতে হাঁটলে ব্যথা অনুভব করেন, এখন উনি পরামর্শ চাচ্ছেন স্যার। না, আপনি কিন্তু খেয়াল রাখবেন আমার যে দুইটা রোগ, দুইটা তো জীবনেও ভালো হবে না। সবচেয়ে জরুরি ডায়াবেটিস তো কিউরেবল না, এটা কন্ট্রোলেবল। আপনাকে ডায়াবেটিস কিন্তু কন্ট্রোল করতে নাহলে কিন্তু জটিলতা হবে। যে পায়ে যে কমপ্লেন করলা, এটা অনেক সময় নিউরোপ্যাথি বলে। এগুলো হলে কিন্তু সারতে দেরি হয়, সময় লাগে। আপনি কিন্তু বেশি অ্যাটেনশনটা দিবেন ডায়াবেটিস জন্য, ভালো ভালো থাকে, ভালোভাবে যেন কন্ট্রোল থাকে। এর জন্য 1 নম্বরই ডায়েট কন্ট্রোল, যা যা করা দরকার নিশ্চয়ই আপনি ডাক্তার আপনাকে পরামর্শ দিয়ে দিয়েছে। 2 নম্বরে ওষুধপত্রগুলো রেগুলার খাবেন। তারপরে যেগুলো নিয়মিত হাঁটা চলা, ব্যায়াম, এগুলো কিন্তু চালিয়ে যাবেন। এগুলো কিন্তু না করলে তাহলে একটা বড় জটিলতা হলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং ডায়াবেটিস চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য তো কন্ট্রোল করার একটাই তো উদ্দেশ্য, যাতে কোনো জটিলতা না হয়। সুতরাং আপনি আপনার ডাক্তার সঙ্গে নিয়মিত দেখবেন। আজকাল তো রুগীরা তো নিজেরাই বুঝে অনেক কিছুই। আমার তো মনে হয়, আমি মাঝে মধ্যে রুগীদের ঠাট্টা করে বলি, ডায়াবেটিস রুগীরা ডাক্তারের চেয়েও বেশি বুঝে বা বোঝা উচিত, কতটুকু করতে হবে, কি করতে হবে, তো আপনি জানা উচিত, জানবেন আপনি। সুতরাং ওষুধের যেভাবে লেখা আছে ওইভাবেই খাবেন। এইটাই কিন্তু সব ডায়াবেটিসের মূল মন্ত্রই হলো নিয়ন্ত্রণে রাখা। নিয়ন্ত্রণ বলতে নিয়মিত খাওয়া দাওয়া কন্ট্রোল, হাঁটা চলা, ওষুধ মেনটেন করা।
ডিসিপ্লিন সুতরাং যদি মেনটেন না করেন তাহলে সুগার কন্ট্রোলে কিন্তু কোনো জটিলতা একটা পরটা হতেই থাকে। এইভাবে কিন্তু ইভেন ব্লাড প্রেশারের মাঝে মধ্যে একটু মাপবেন। এটাও ব্লাড প্রেশার যদি কারো হাই ব্লাড প্রেশার হয়েই যায়, এটাও তো কিউরেবল না, কন্ট্রোলেবল। সুতরাং নিয়মিত ওষুধ খাবেন, নিয়মিত চেক করেন, আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। যদি কোনো সময় কমে বা উঠানামা করে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে ওষুধ অযথা বদলাবেন না, চেঞ্জ করবেন না। এইটুকু আপনি মেনে চললেই কিন্তু এটা কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে। মাসুক খান প্রশ্ন করেছেন, আজকে 10 দিন যাবত তার শুষ্ক কাশির সিরাপ গ্রহণ করেছেন, এখনো কাশি আছে। প্রথম দিকে হালকা জ্বর ছিল, এটা করোনার উপসর্গ কিনা বা কি পদক্ষেপ নেওয়া উচিত, অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন কিনা? আসলে মানে প্রবলেম হলো কি, করোনার লক্ষণ সাধারণ সর্দি কাশি মতোই তো শুরু হয়। আর বর্তমানে এমন অবস্থাটা হয়ে গেছে প্যান্ডেমিকের জন্য, যে কারো একটু জ্বর সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট হইলেই কিন্তু আমাদের মাথায় এটা রাখতেই হয় করোনা। সুতরাং আপনি মনে হয় এটা করোনার চেষ্টা বোধহয় করেই ফেলেন, করায় ফেরানোই ভালো। অন্তত নেগেটিভ হলে আপনি শিওর হয়ে গেলেন, মনের জোর বাড়বে। দ্বিতীয় হলো সিম্পল কাশির জন্য খুব বেশি মেডিসিন দরকার নাই। গরম পানি খাবেন, গরম পানি দিয়ে গার্গলিং করবেন, রং চা কফি এগুলো খাইতে পারেন। যদি কাশি নাই কমে, আপনি একটা করে মন্টি লিউকাস রাত করে খান 10 mg, এর সাথে একটা ফ্যাক্সোফেনাডিন 120 মিলিগ্রাম রাত করে খাইন, একটা করে খেতে পারেন। অ্যান্টিবায়োটিক এই মুহূর্তে দরকার নাই। তবে যদি কয়েকদিন মধ্যে উন্নতি না হয়, করোনার টেস্ট করুন, দরকার পড়লে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেন। সিম্পল ব্লাড কাউন্ট করা যায়, প্রয়োজন একটা বুকের এক্সরেও হয়তো করা লাগতে পারে আর কি। তার সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক আন্দাজে অযথা খাওয়ার দরকার নেই আসলে। মনে হয় সিম্পল সিজনাল কাশি হতে পারে। তো আমাদের মাথার মধ্যে একটাই তো ভয়, সবসময় ভয় পাই করোনা হলো কিনা, করোনা হলো কিনা। সেই জন্য করোনা টেস্টটা করাই রাখাই ভালো আপনার জন্য। জি স্যার। অ্যাডভোকেট ইসরাত জাহান প্রশ্ন করেছেন, ওনার হাজবেন্ডের হঠাৎ করে হাঁচি এবং কাশি হচ্ছে, এখন উনি কি করতে পারেন? একই ভয় স্যার, করোনা কিনা, কি করতে পারেন? একই রকম হাঁচি কাশির জন্য আপাতত যেটা বললাম, ওনাকে যে অ্যাডভাইস, আপনি একটা করে মন্টি লিউকাস ট্যাবলেট 10 mg খান, একটা করে ফ্যাক্সোফেনাডিন বা যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, ব্যাক্সিডাল খাইন একটা করে, বা এলিস খাইন, এটাই চলুক। আর যদি তাও হয় একটা করে টোফেন খেতে পারেন রাত করে। আপনি 2-3 দিন দেখেন, যদি না কমে তাহলে খেয়াল রাখেন, একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন, বা চাইলে করোনার টেস্টটা একটু করাতেও পারেন নাকি। এগুলো মনে হয় ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে, ধুলাবালি, ঠান্ডা গরম, ডাস্ট, এগুলো থেকেও কিন্তু হাঁচি গরম হয়। আগে তো এইসব হলে আমরা কি আর কেউ পাত্তা দিতাম? আমরা তো চিন্তাই করতাম না। এখন এই ধরনের কিছু হইলে এই সবাই একটু মাথায় রাখতে হয়, হয়তো বা করোনা হইলো, কারণ করোনার লক্ষণ কিন্তু এইভাবেই শুরু হয়। সুতরাং একটু টেস্ট করায় দেখতে পারেন আপনি, বা একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিয়ে নেবেন। জি স্যার, আর একটু আসলে গরম পানি মাস্ক খাবেন, নিয়ে। গার্গলিং করবেন। জি জি জি, জি বল। স্যার, মাস্ক নিয়ে একটা প্রশ্ন ছিল, এবং আমাদের একজন দর্শক শহীদ তুহিনও প্রশ্ন করেছেন যে সরকারি হাসপাতালে অ্যানেস্থেশিয়ার কাজ করেন, 5-6 মাস থেকে কাপড়ের মাস্ক পরেন, এখনো ভালো আছেন আলহামদুলিল্লাহ, কাপড়ের মাস্ক সম্পর্কে জানতে চান। তো দর্শকের না, সাথে আমিও একটু প্রশ্ন জুড়ে দিতে চাই যে স্যার, অনেকের মধ্যেই একটি মাস্ককে ওয়াশ করে বা ধুয়ে পরার একটা প্রবণতা, সার্জিক্যাল মাস্ক হোক বা KN95 যে মাস্ক, সেটাকে ধুয়ে পরার একটা প্রবণতা দেখা যাচ্ছে, অনেকে ইস্ত্রি করেও পরছেন, আমি দেখেছি। এবং এই দর্শক বলেছেন কাপড়ের মাস্ক সম্পর্কে। তো স্যার, মাস্ক সম্পর্কে একটা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা যদি আপনার পক্ষ থেকে থাকে। না, সুনির্দিষ্ট বলতে আপনার যারা সার্জিক্যাল মাস্ক আমরা পরি, এটা একটা পড়তে পারেন, খালি যেন ভালো। আজকাল তো বাজারে নকল টকল শুনতেছি বাইরে হচ্ছে। একটা পড়লে ভালো, দুইটা পড়লে আলো ভালো, দুইটা মাস্ক সার্জিক্যাল ব্যবহার করতে, তবে এটা ডিসপোজেবল, এটা ফেলে দেওয়াই ভালো, এটা ওয়াশ করার দরকার নাই। বা যে KN95 যেটা, এটাও সাধারণত একটা কয়েকদিন ব্যবহার করতে পারেন, এটাও আসলে ধোয়া যায়, তবে ব্যবহার করে এটা ফেলে দেওয়াই কিন্তু ভালো। তবে কাপড়ের মাস্কার একটা সুবিধা হলে, এটা কিন্তু রিইউজেবল, আপনি ধুয়ে ধুয়ে কিন্তু ব্যবহার করতে পারেন, নিজে কয়েকটা বানিয়ে রাখতে পারেন, 1-2 দিন ব্যবহার করে আবার ধুয়ে নিতে পারেন, এটা করতে পারেন আসলে। কাপড়ের মাস্ক ক্ষেত্রে ধুয়ে ব্যবহার করা যায়। তবে সার্জিক্যাল গেলে ধুইলে কিন্তু দেখবেন কোয়ালিটি ভালো থাকে না, ভালো নষ্ট হয়ে যায়, কতটুকু প্রোটেকশন দেবে বলা মুশকিল। সুতরাং যেভাবে সাইন্টিফিক্যালি যেটা বলা আছে, ফেলে দেওয়াই ভালো। কাপড়েরটা আপনি ওয়াশ করতে পারেন, এই ব্যাপারে করতে পারেন। তবে যেন ভালো কাপড়, যে ইভেন পপলিন কাপড় দিয়ে অনেকে বলে, বা গেঞ্জির যে কাপড়গুলো, এগুলো দিয়েও কিন্তু ব্যবহার করা যায়। সুন্দর ভালো প্রোডাকশনটা যেন ভালো হয়, এইটা ব্যাপারে একটু সচেষ্ট হবেন। এইটা কিন্তু আপনি ওয়াশ করতে পারেন নাকি, অন্যগুলো ওয়াশ না করাই ভালো, ফেলেই দিয়ে দেয়। জি স্যার। আরাফাত সিরাজ প্রশ্ন করেছেন, তার ওয়াইফের বয়স 32, গত বছর লকডাউনে তার সাডেনলি প্রি ডায়াবেটিস ধরা পড়ে এবং ভিটামিন ডি এর অভাব হয়। পরে ডায়াবেটিস টেস্ট করে রিপোর্ট ভালো আসে যে ডায়াবেটিস নেই, কিন্তু এখন না খেলেই শরীর কেঁপে, খিদে লাগে আর দুর্বল হয়ে মাথা ঘুরায়, সুগার লেভেল 5-6 এর মধ্যে থাকে। এখন কি করা যায়, এ সম্পর্কে উনি জানতে চাইছেন।
তা আমার মনে হয় বোধহয় সুগার আপনার মাঝে মধ্যে কমে যায়। আপনি একটা কাজ করতে পারেন, যে সময় খুব খারাপ লাগে, প্যালপিটেশন হচ্ছে, ওই সময় একটু সুগার করে দেখেন তো এটা আসলে ফল করে কিনা, করার সম্ভাবনা খুব বেশি। তা আপনার নিয়ম হলো, আমরা তো নর্মালি 3 বেলা যা খাই, এটা আপনি অল্প অল্প ঘরে ঘরে একটু খেয়ে নেন। আপনি যখন সকালে নাস্তা করলেন, ওই 11টার সময় লাইট একটু খেয়ে নেবেন। দুপুরে লাঞ্চ করেন, সন্ধ্যা কিন্তু 5টা 6টায় আবার লাইট একটু খেয়ে নেবেন। রাতে তো আমরা হয়তো কেউ 8টা 9টা বা 10টায় খাই, 10টায় খাবেন, খাইয়ে ওই রাতে যখন যদি 12টা 1টা বাজে, ওই সময় লাইট হালকা বিস্কিট কলা বা একটা টোস্ট বা যাই মনে করেন বা চিড়ামুড়ি কিছু একটা খেয়ে নেবেন। 5 টাইমস আপনি রেগুলার খান, তা খুব বেশি খাইতে হবে তা না, অল্প করে বারবার খান, তাহলে বোধহয় এই সমস্যাটার সমাধান হবে আশা করি। তবে যখন খারাপ লাগে ওই মুহূর্তে যদি পারেন একটু ব্লাড সুগারটা করে দেখেন তো, সুগারটা আসলে কমে কিনা। আমার সন্দেহ আপনার সুগারটা বোধহয় কমে যায়। যদি এরকম হয় তাহলে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ নেন, অন্য কোনো কারণে এটা হচ্ছে কিনা দেখে নেওয়া একটু ভালো। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে আমাদের সাথে থাকবার জন্য, এবং সর্বোপরি বায়োফার্মাকে ধন্যবাদ মেডিটক আমার ডাক্তারের সঙ্গে থাকবার জন্য। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে স্যার, এই যে আমাদের করোনা যুদ্ধ, এই করোনা যুদ্ধে জয়ী হবার জন্য আমাদের সকলের যে সম্মিলিত প্রচেষ্টা দরকার, এই ব্যাপারে স্যার জনসাধারণকে আপনার পক্ষ থেকে আপনি কিভাবে আহ্বান জানাবেন? না, আহ্বান তো আমরা বিভিন্ন সময় আসলে আসলে আমার মনে হয় আমাদের জনগণ যথেষ্ট সচেতন, তারা কিন্তু জানে। তবে ওই মানার প্রবণতাটা একটা কিন্তু আসলে কমে গেছে, সবাই সবকিছু জানি কি করা দরকার, জানার প্রবণতাটা কমে গেছে। এইটা একটু আমাদের মানতে হবে, কারণ এটা একটা মারাত্মক ছোঁয়াচে রোগ। এটা এমন একটা অদৃশ্য শত্রু বা শক্তি, যাকে আমরা বশে আনার জন্য কোনো কূল কিনারা করতে পারছি না। সেই জন্যই বলতে হবে এটা এটা সংক্রামক রোগ, যেহেতু ছোঁয়াচে রোগ। মাস্ক আমাদের পরতেই হবে, আমরা রেগুলার পরবেন, ঘরের বাইরে হলেই মাস্ক করবেন। হাত ধোয়ার চর্চা যে কোনো সাবান দিয়ে এটা চালু রাখবেন। আপনি দেখেন এই যেটা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, অ্যাটম বোমা দিয়েও তো মারতে পারবেন না, কিন্তু মাত্র 20 সেকেন্ড যদি যে কোনো সাবান দিয়ে হাতটা ধোন, এই 20 সেকেন্ডের মধ্যে এই ভাইরাসটা কিন্তু মেরে ফেলা যায়। সেই জন্য হাত ধোয়ার চর্চাটা রেগুলার চালু রাখা। বাইরে গেলে হাত ধুবেন না, ঘরে ঢোকার আগে হাতটা ধুয়ে নেবেন, বা ঘরে ঢুকে কোনো কোনো কিছু ধরার আগে, একটা বাচ্চা আসবে কোলে তাকে ধরার আগে, বা কোনো কিছু থালা গ্লাস কিছু বা খাওয়া দাওয়া কোনো করার আগে সুন্দর করে হাতটা ধুয়ে নেবেন। মাস্ক পরবেন, হাত ধোয়ার চর্চা চালু রাখবেন, এবং শারীরিক দূরত্ব, যেটা বারবার বলছি, ভিড় এড়িয়ে চলবেন। জনসমাগম, সভা সমিতি, মিছিল বেড়ে গেলে যতটুকু সম্ভব নিজেকে সম্পৃক্ত না করাই ভালো, এগুলো অ্যাভয়েড করবেন। এবং অবশ্যই টিকা নেবেন। এই ব্যাপারে আপনাকে সচেষ্ট হইতেই হবে। মনে রাখবেন, আমার নিরাপত্তা, আপনার নিরাপত্তা আমার নিজের কাছে। আমি যদি নিজের নিরাপত্তা, নিজের সুরক্ষার ব্যাপারে নিজে সচেষ্ট না হই, তাহলে তো আমি আমি নিজেকেও বাঁচতে পারবো না, পরিবার পরিজন সবাই তো সাফার করবে। পরিবার পরিজন থেকে পাড়া প্রতিবেশী সবাই ভোগ করবে, সারা দেশে মানুষ ভোগাবে। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে দায়িত্ববান হতে হবে। এটা আমার নাগরিক দায়িত্ব, কিন্তু এই নাগরিক দায়িত্ব পালন করতেই হবে। এবং সরকারের পক্ষে বা প্রশাসনের জন্য যা করা দরকার, তারা মানুষকে বুঝাবে যাতে মানুষ স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হয়। আর মানতে না বাধ্য না হলে, তাহলে তো প্রশাসন ও নিরাপত্তার কর্মীদের সহায়তা নিয়ে ফোর্সফুলি কিন্তু এটা করানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতেই হবে আর কি। এবং প্রচার প্রচার, লিফলেট, পোস্টার, তারপরে ধরেন যে মিডিয়া বলেন, টেলিভিশন বলেন, অনলাইন, এখানে প্রচার প্রচার চালাইতে হবে। যেটা আগেও বললাম, একটা কমিটির মাধ্যমে, বিভিন্ন কমিটি করে মানুষের মধ্যে প্রচার প্রচার চালাইতে হবে। অর্থাৎ জনগণ, প্রশাসন সবার সম্মিলিত পদক্ষেপই কিন্তু এই করোনা সংক্রমণ থেকে আমরা আমাদেরকে বাঁচাতে পারবো। এই ব্যাপারে আমাদেরকে একটু সচেষ্ট হতেই হবে। খুব সুন্দর করে বলছিলেন স্যার। সুপ্রিয় দর্শক, শুধুমাত্র জানলেই কিন্তু হবে না, যেটি স্যার বলছিলেন মানতেও হবে। এবং আপনি যতটা সতর্ক হবেন, আপনি সহ আপনার পরিবারের লোকজন কিন্তু ততটাই সুরক্ষিত হবে। সুতরাং এই যে করোনা যুদ্ধ, আমরা যুদ্ধের সময়টা পার করছি, এই যুদ্ধের সময়ে কিন্তু সরকারের সাথে সাথে আপনি, আমি, আমাদের সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, ভ্যাকসিন তো নিতেই হবে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে ছিলেন দেশ বরেণ্য মেডিসিন স্পেশালিস্ট, যার তুলনা তিনি নিজেই, প্রফেসর ডাক্তার ABM আব্দুল্লাহ স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময় থেকে আমাদের সাথে কিছুটা সময় শেয়ার করবার জন্য এবং এত সুপরামর্শ দেবার জন্য। আমরা সবাই জানি যে করোনা যুদ্ধের শুরু থেকে, গত বছর থেকে শুরু করে এই পর্যন্ত স্যার কিন্তু আমাদের পাশে আছেন। আশা করছি স্যার আরো অনেক দিন আমাদের পাশে থাকবেন। স্যারের দীর্ঘায়ু কামনা করছি, এবং বায়োফার্মাকে ধন্যবাদ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তারের সঙ্গে থাকবার জন্য। এবং সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতটা দীর্ঘ সময় ধরে থাকবার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। স্যার, আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বায়ো ফার্মাকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা করার জন্য। ধন্যবাদ মেরিটককেও আবারও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম।